কিন্তু আলটিমেটলি আপনি ভুল বলতে পারেন, অ্যাড্রেসিংয়ে ভুল হইতে পারে, যখন আপনি সাবমিশন রাখতেছেন তখন রাখতেছেন কি, সেগুলো দেখবার বিষয়। যেমন ধরেন সালাউদ্দিন সাহেব একজন চৌকস লোক, আমি তো ওনার আজকে কোথায় জানি প্রস্তাব দিলাম যে উনি খুব চৌকস, উনি যোগ্য, উনি লয়ের ছাত্র, তারপরে উনি পার্লামেন্টের মেম্বার এ পর্যন্ত 4র্থবার হইলেন, তারপরে উনি প্রতিমন্ত্রী ছিলেন, উনি প্রধানমন্ত্রী এপিএস ছিলেন, উনি প্রধানমন্ত্রী আজকের প্রধানমন্ত্রীর টিচারও ছিলেন। না না টিচার বলতে কি, টিচার বলতে না না এটা ঠিক না, যাই হোক হইতে পারে, আমরা যেটা জানছি টিচার বলতে আমি ওই কোনো নেগেটিভ অর্থে না, থাকতে পারে যেহেতু, এবং প্রতিমন্ত্রী ছিলেন, ওই হিসেবে উনি যোগ্য। এবং আজকে পার্লামেন্টে যেভাবে টানতেছেন, আমি ওনার ভুল শুদ্ধের বিতর্কে যাচ্ছি না, কিন্তু যেভাবে টানতেছেন সেই হিসাবে তাকে আজকে 4 নম্বর সিটে বসেন, কিন্তু প্রধানমন্ত্রীর সাথে তার তাৎক্ষণিক মানে প্রতি মুহূর্তে কথা বলা দরকার, সেই হিসাবে তাকে পাশে বসানো উচিত। বলতে পারেন ব্যত্যয় ঘটে, ব্যত্যয় কিছু আসে যায় না, আমাদের দেশটা ভালো চলা দরকার, এইটা একটা দিক। আচ্ছা, আবার যদি বলি যে উনি যেমন বললেন যে অন্তর্বর্তী সরকার মানে এই একটা প্রতারণা করছে এই আইনটা, এই আদেশটা দিয়ে একটা কি বলে প্রতারণার দলিল বলেছেন, প্রতারণার দলিল বললেন। জুলাই সনদ বাস্তবায়ন। হ্যাঁ, আপনি যখন একটা জিনিস মেনে নিবেন, মেনে নেওয়ার পর কিন্তু জনগণ আপনার উপর আস্থা নিছে, সেখান থেকে আপনি সরে আসলে আপনার সম্পর্কে আমার ধারণা কি হবে? আপনি তখন চিন্তা করলেন না কেন? তখন তো বলার সুযোগ ছিল, ছিল না যে তা না, 1 নম্বর। 2 নম্বর আসেন, সংস্কার এবং রিফর্ম দুইটা যদি একই জিনিস হয় তাহলে সংস্কার করতে দোষ কি, সংশোধনে যাব কেন? আসলে যেমন রিপন ভাই বলছে দুটোর ভিতরে তেমন কোনো পার্থক্য নাই, অফকোর্স পার্থক্য আছে, কারণ এখানে উচ্চকক্ষ হবে, নিম্নকক্ষ হবে, এখানে আপনার আমি বলছি সেটা তো সংশোধনের মধ্য দিয়ে হবে, সংশোধনের মধ্যে দিয়ে, সংস্কারের মধ্য দিয়ে হবে। সংস্কার হলো পরিবর্তন, অনেক কিছু পরিবর্তন হয়, আমূল পরিবর্তনের দিকে যায়, নতুন একটা ধারা তৈরি হবে। যেমন আপনার উচ্চকক্ষ নিম্নকক্ষ, সেখানে পিয়ার পদ্ধতির উচ্চকক্ষ নাকি আসন ভিত্তিক, এগুলো একটা বিশাল সংস্কার। এখন সংসদ কিন্তু শুধু এখন সংবিধানটাকে সংশোধন করতে চান, সংশোধন করে কোনটা? যেমন ধরেন ওইটা শাস্তি আছে 5 বছর, এটা শাস্তি করলেন 7 বছর, 5 বছরে 2 বছর বাড়াইলেন, এইটা সংশোধন। কিন্তু ওই এটাই থাকবে না, ওইখানে অন্য একটা জিনিস বসবে, একক দ্বিকক্ষ উচ্চকক্ষ নিম্নকক্ষ বানাবেন, এটা তো দরকার সংস্কার। এখন আসেন যে আমি আবার একটু মাঝখানে প্রশ্ন করব, জি, এই যে আপনার 13th অ্যামেন্ডমেন্ট বাইরে বসে 3 দল মেনে নিছে, মেনে নেওয়ার পর 3 দলীয় রূপরেখা হয়েছে একটা, আর এটাকে আপনি সেই হিসাবে জনগণের অভিপ্রায়, সেই অভিপ্রায়ের ভিত্তিটা বাস্তবায়িত হইল, প্রতিফলিত হলো গণভোট দিয়ে জনগণের অভিপ্রায়টাকে। এখন আপনি বলতেছেন যে জুলাই সনদ বাস্তবায়ন যে আইনটা, এই আদেশটা, এইটা বৈধ নয়, এটা রাষ্ট্রপতি দিতে পারেন না। রিপন ভাই আরেকটা কথা বলছেন, এটা আমিও জানি, যে ওই আদেশে স্বাক্ষর করার পর প্রশ্ন করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী যে আপনি এই আদেশে স্বাক্ষর করতে পারেন কিনা, উনি বলেন আমি পারি না কিন্তু পারাচ্ছে, কথাটা ছিল এরকম, পারাচ্ছে। এখন আমার প্রশ্ন, আপনাকে দিয়ে পারাচ্ছে মানে হলো আপনি স্বেচ্ছায় করেন নাই, তাহলে বাই ফোর্স করেছেন। কে আপনাকে বাধ্য করলো, কে আপনাকে ফোর্স করলো? এটা একেবারে একটা বিশাল তদন্ত দরকার, এবং একটা ক্রিমিনাল অফেন্স করছেন, যেই করে থাকুন, নাম্বার 1। নাম্বার 2, উনি শপথ নিছেন রাগের অনুরাগের বিরাগের বশবর্তী হয়ে আমি কিছু করব না, সব কিছুর ঊর্ধ্বে থেকে আমি করব। তা আপনি তো রাগ অনুরাগ ভয় ভীতির ঊর্ধ্বে থাকার কথা, আপনি তাহলে কোথায় ভয় পেয়েছিলেন? আর ভয় পেয়ে করলে আপনার উপরে দেশ দায়িত্ব দিবে কেন রাষ্ট্রপতির? আপনি কি হিসাবে রাষ্ট্রপতির দায়িত্ব নিছেন? আপনাকে যেহেতু প্রেশার দিয়ে করানো যায়, আপনি তো এই রাষ্ট্রপতি পদে আপনার নিজেরই থাকা উচিত নয়? ভেরি সিম্পল কোশ্চেন আমার, আপনার নিজেরই থাকা উচিত না, কারণ আপনি ভয় ভীতির ঊর্ধ্বে থাকতে পারেন, ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট টু take the position of president, rather you have to quit it. Very simple, কারণ একটা রাষ্ট্র, এটা তামাশা না, এটা কোনো ক্লাব সমিতি না। এইবার আসেন জুলাই সনদ, আপনি তর্কের খাতে আমি ধরিলাম সহজ ভাষায়, এই হলো জুলাই সনদের ভিত্তি, মানে জুলাই সনদের আদেশ। কল্পনা করেন এই জুলাই সনদটা নাই, যদি না হইতো, রাষ্ট্রপতি আদেশ দিতে পারে না, আপনি কল্পনা করেন চক্ষু বন্ধ করে এটা নাই, ঠিক আছে, এটা নাই, তাহলে আপনি নির্বাচন করছেন কি হিসাবে? আপনি এই সংসদ ভেঙে যাওয়ার পর নির্বাচন হবে 90 দিনের মধ্যে, আপনি 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচনটা করলেন কি হিসাবে? এটা নাই মনে করেন, এই আদেশটা নাই, আপনি নির্বাচন করলেন কিভাবে? এই আদেশ দিয়ে তাদেরকে বাঁচানো হয়েছে কেন? আমি বলি, এই আদেশে আছে নির্বাচন সম্পর্কে 2-এর নিয়ম, সংসদ নির্বাচন অর্থ এই আদেশ জারির অব্যাহতির পরে অনুষ্ঠিত জাতীয় সংসদের সাধারণ নির্বাচন। এই আদেশ হওয়ার পর যে সংসদ নির্বাচন হবে সেটার কথা বলা হয়েছে, আপনাদেরকে বাঁচাই দিছে। আপনি সংবিধানে নাই, সংবিধান মোতাবেক নির্বাচন হয় নাই,
সংবিধান মোতাবেক নির্বাচন হওয়া উচিত ছিল 8 আগস্ট 2024 ওত নেওয়ার পর 7 নভেম্বর 2024 মধ্যে নির্বাচন হওয়ার কথা। নির্বাচন হয়েছে 2026 12 ফেব্রুয়ারি। চ্যালেঞ্জ করলাম, দেখান আমার এই সংবিধানে কোথায় পারমিট করে। আপনাদেরকে যদি বাঁচতে হয়, বৈধতা নিতে হয়, তাহলে এই জুলাই সনদের যে আইনটা, আদেশটা, এটাকে আপনাদের মেনে নিতে হবে। সেক্ষেত্রে সংসদ যে সার্বভৌম একটা কথা বলে, ইয়েস, সংসদ তো অবশ্যই সার্বভৌম। এই যে গণভোট হয়েছে, এই গণভোটটাই তো আইন হয়ে যাবে না, এই গণভোটটা তার আইন হয়ে যাবে না। বাট গণভোট হইল জনগণের রিফ্লেকশন, সেইটার আলোকে এইটাকে সংসদে ঢুকাবে, ঢুকে আপনি এটাকে একটা সংস্কারের মাধ্যমে আইনি একটা রূপ দিবেন। যেমন এই সংবিধানের 7 ধারায় বলা হয়েছে জনগণ ক্ষমতার মালিক। কি বলে নাই? এটা আমি বানাই বলতেছি না তো। তা জনগণ যদি মালিক হয়, এখানে লেখা আছে সংবিধানের সাথে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, তো জনগণ সিদ্ধান্ত নিছে গণভোটের মাধ্যমে আমি মালিক, আমি মালিক, আপনারা এক্সিকিউটিভ। মালিকের যে মনোবাসনা, মালিক যেটা চাইছে, মালিকরা সে মেজরিটি, সেটা আপনাদেরকে অ্যালাউ করতে হবে। এখন আপনি সংসদ এই তারপর আসেন পরিষদ, ওত নিতে বলছে 2টা, এটার ভিতরে লেখা আছে আপনি 2টা ওত নেবেন, এবং শেষের সংযোগ করে দেওয়া হয়েছে শপথের ভাষা কি হবে। আপনি জেনে শুনে মেনে আসছেন, এটা তো কিছুই করলেন না। তাহলে এটা আপনি করলেন কি, যে আমি 2/3 মেজরিটি পাওয়ার পর, আমরা যে কাল ধরে 55 বছর যাবত দেখে আসছি, যে দল 2/3 মেজরিটি পেয়ে যায় সেই আইনের ঊর্ধ্বে উঠে যায়। আপনি লিখে রাখেন 100% আইনের ঊর্ধ্বে, 100%। বাংলাদেশে যারা 2/3 মেজরিটি পাইছে, সে ব্যক্তি তো আইনের ঊর্ধ্বেই, তাদের আত্মীয় স্বজন, গোষ্ঠী, জ্ঞাতি, তার গাড়ির ড্রাইভার পর্যন্ত আইনের ঊর্ধ্বে উঠে যায়। তো সেখানে আপনি কি আশা করবেন? বিএনপি কি সে পথে হাঁটবে কিনা? বিএনপি হাঁটবে কি হাঁটবে না তা জানি না। এইবার আসেন, যদি আমরা যদি এই জুলাই সনদ বাস্তবায়ন করি, কি হবে? এই জুলাই সনদ কালকে বাস্তবায়ন করলে কি মুক্তিযুদ্ধের চেতনা চলে যাবে? আমি নিশ্চিত করে বলছি না। যদি এই জুলাই সনদ আইনি বাস্তবায়ন করা হয়, তাহলে কি রাজাকার জামাত কালকে ক্ষমতা আসবে? কিভাবে আসবে? নির্বাচন করে তো আসতে হবে। যদি এটা বাস্তবায়ন করা হয়, তাহলে কি কোনো ব্যক্তির ক্ষতি হবে? রাষ্ট্রের ক্ষতি হবে? জনগণের ক্ষতি হবে? নো, বরং গণতান্ত্রিক প্রক্রিয়া মজবুত হবে, গণতন্ত্র মজবুত হবে। যারা ক্ষমতায় থাকবেন তারা 2/3 মেজরিটি পাওয়ার পরেও আনসারেবল থাকবেন। এমনভাবে এটাকে করা হইতেছে যারা আনসারেবল থাকবেন, ওইটার ঊর্ধ্বে তারা থাকতে চান, আনসারেবল থাকতে চান না। আনসারেবল যেহেতু থাকতে চান না, কৈফিয়তের মধ্যে থাকতে চান না, তার মানে হচ্ছে এই যে আলটিমেটলি এইটা সংশোধন না করার মানেই হচ্ছে, বাস্তবায়ন করার না মানেই হচ্ছে যে আমরা সেই পতিত সরকার যেদিকে হাঁটছে সেদিকেই হাঁটতেছে। এটা অনেকগুলো কারণ হতে পারে, এমন হতে পারে যে শুধু ইগোর কারণে হাঁটতেছে, সেটাও হতে পারে, আমি জানি না ঠিক। বাট এইটা রাষ্ট্রের ক্ষতি হবে, রাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে ক্ষতি হবে না, কোনো কিছুতে ক্ষতি হবে না, জনগণের ক্ষতি হবে না। ক্ষতি হবে শুধু আপনার কুক্ষিগত পাওয়ারটাকে কুক্ষিগত করতে পারবেন না। সেই জায়গায় আপনি রাষ্ট্রতে এইভাবে চিন্তা করতে পারেন না। জি, বাসাদুজ্জামান রিপনের কাছে যেতে জন বাসাদুজ্জামান রিপন, আপনার যদি আবহাওয়ার রাজ্জাকে একটি কথা বলেছেন, যদি বলেন যে এই যে যদি জুলাই সনদ বাস্তবায়ন যদি প্রতারণার দলিল হয়, সেটা নির্বাচনের আগে কেন বিএনপি এটা বললো না? এক, দ্বিতীয় কথা হলো আপনি নিজেই বলেছেন আদেশ, যা রাষ্ট্রপতির যে আদেশ, সেটা পালানো হয়েছে। যদি হ্যাঁ, আমি বলি না, মানে পারানো, মানে রাষ্ট্রপতি বলেছে, আপনি তুলেছেন পালানো হয়েছে। কিন্তু তাহলে সেই আদেশের ভিত্তিতে যদি গণভোট অবৈধ হয়, নির্বাচন কি? ওয়েল, আপনি যে একটু আগে যে কন্ট্রোভার্সির কথা বললেন, যেটাকে আমরা বিতর্ক বলি, বাংলাদেশে এই বিতর্ক, এই সাংবিধানিক বিতর্ক বা এই সমস্ত বিতর্ক নতুন না, নাথিং নিউ। ইউ ক্যান রেজ সো মেনি কন্ট্রোভার্সি। যেমন আমি যদি বলি, মানে এটা নিয়ে আমার ইনফ্যাক্ট আমার কিছু একাডেমিক কাজ আছে। একেবারে যদি আপনি বিতর্ক তুলতে চান, সে ফর এক্সাম্পল 1972 সালে আপনার একটা গণপরিষদ গঠিত হয়েছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, হয়েছিল। আচ্ছা, তো এই গণপরিষদের সদস্য কারা হয়েছিলেন? নিশ্চয়ই মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী রাজনৈতিক দল বা পক্ষ সময়ের লোকেরা না, শুধুই মাত্র যারা 70 নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিল, পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি এবং প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিতে যারা নির্বাচিত হয়েছিলেন, যারা পাকিস্তানের এই অংশের, মানে যারা পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার শপথ নিয়েছেন ইত্যাদিতে, তারা একটা বাস্তব পরিস্থিতি, মুক্তিযুদ্ধ হয়েছে, মানে তারা আমাদের প্রতিনিধিদেরকে ক্ষমতা হস্তান্তর করেনি বলেই তো এদেশে মুক্তিযুদ্ধ করেছে। ফলে এদেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন হওয়ার মধ্যে তো শুধুমাত্র ওই আওয়ামী লীগের ওই 300 এমপি তো আর মানে অংশ নেয়নি। এখানে অন্যান্য রাজনৈতিক দল, সেটা আপনার তখনকার সময় সক্রিয় ক্রিয়াশীল রাজনৈতিক দলের লোকের অংশ নিয়েছিলেন। রাজনৈতিক দলের বাইরে সুধীজনদের মধ্যে অনেকেই নানা পেশার শ্রেণীর লোকের অংশ নিয়েছিলেন। কিন্তু আমরা 72 সালে পার্লামেন্টে, যেটা পার্লামেন্ট হলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেখানে আমরা দেখলাম যে শুধুই মাত্র আওয়ামী লীগের 70 নির্বাচিত লোকজন গিয়েছিল। এটা নিয়ে একটা বিতর্ক আছে যে ক্যান দে ডু ইট, ক্যান দে ফ্রেম দ্য কনস্টিটিউশন, অন্যরা নয় কেন, মুক্তিযুদ্ধের অংশগ্রহণকারী অন্যান্য পক্ষ নয়, তার মানে একটা বিতর্ক ছিল।
আচ্ছা, আমি আসছি মানে বিতর্ক শুরুটা কিন্তু ওখান থেকে, কিন্তু সমস্ত বিতর্ক ধরে রাখলে তার দেশ আগাবে না। তাহলে তো আপনি বলবেন না ওরা যেহেতু এটা বৈধভাবে করে আমি সংবিধানই মানি না, এটা তো হবে না, প্রশ্নে ওঠে না। আপনার একটা সংবিধান লাগবে, আপনাকে একটা জায়গায় স্থিতিশীল হতে হবে। তারপরে আপনি দেখেন শেখ মুজিবুর রহমান 1975 সালে উনি কি প্রেসিডেন্ট ইলেকশন করেছিলেন? উনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে অর্থাৎ জনগণের ভোটে যেমন উনি প্রেসিডেন্ট হন নাই, একইভাবে পার্লামেন্টে হি হ্যাড দ্যাট অপরচুনিটি, অর্থাৎ 300 মানুষের মধ্যে এখন যেমন প্রেসিডেন্ট নির্বাচিত হয়, হয় না? এখনো তো হয়, কি হয়, শাসক দল মানে যে দলের মেজরিটি থাকে তারা নির্বাচন কমিশনে যে তার নামে সংসদ সদস্যদের ভোটে হয়ে যায় তার majority তার vote। তার নামে যে আপনার মানে প্রস্তাব Nomination। পাশ করে, কেউ যে সমর্থন করে, দ্বিতীয় কোনো প্রার্থী না থাকলে হাজার যুক্ত প্রেসিডেন্ট হয়ে যায়, নির্বাচন কমিশন গেজেট করে যে তিনি প্রেসিডেন্ট হইয়াছেন। 75 সালে শেখ মুজিবুর রহমান যে প্রেসিডেন্ট হলেন সেখানে কোনো প্রক্রিয়া অনুসরণ হয় নাই, না তিনি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছিলেন, না তিনি এমপিদের ভোটে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু সংবিধানের মধ্যে লেখা হলো যেন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হইয়াছেন বলিয়া গণ্য হইব, যে ওনার ওই বইটা আছে, ওই বইয়ের মধ্যে এটা আছে। আচ্ছা, তা এই যে এটা একটা বিতর্ক, বিতর্ক তো আমাদের পিছে ছাড়ে না রে ভাই। এখন আপনি বলবেন যে আপনি সংবিধান এর মধ্যে আমি আরো বেশি লম্বা যাবো, কারণ আপনি তো আমাকে অতটা সময় দেবেন না, এটা আমার একাডেমিক বিষয়, এটা আমার বই লেখার বিষয়, আমি সেটা খুব তাড়াতাড়ি বেরোবে। এখন আপনাকে বলি 2007 সালে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, তখন একটা সংবিধান ছিল কি রাজ্জাকি ভাই, তখন তো সংবিধান এনফোর্সড, সংবিধান তো তখন কার্যকর। সেই সংবিধানে কি লেখা ছিল যে নির্বাচন মানে সংবিধান পার্লামেন্ট আসলে কতদিনের মধ্যে নির্বাচন হবে বলা আছে, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদও বলা আছে, সেটা কিন্তু অ্যামেন্ডেড হয়নি। অ্যামেন্ডেড নয়, শুধু মৌখিকভাবে বলা হলো 2 বছর আগে নির্বাচন দেওয়া সম্ভব না, 2 বছরের পরে নির্বাচন হবে। দ্যাট কেয়ারটেকার গভর্নমেন্ট স্টেড ইন পাওয়ার অ্যারাউন্ড 2 ইয়ার্স, মানে 2 বছর তারা পরে থাকলেন, সেটাও একটা সাংবিধানিক বিতর্ক, সেটা একটা সাংবিধানিক বিতর্ক। তারপরে প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করে, প্রেসিডেন্ট তো ধরুন সংবিধান অনুযায়ী 2007 সালে প্রেসিডেন্ট তো সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের আইন অনুযায়ী তিনি হলেন, কি বলেন নাম, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলেন, প্রধান উপদেষ্টা হলেন। কিন্তু ডক্টর ফখরুদ্দিন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তিনি কোন আইন বলে, কোন ধারা বলে, সংবিধানের কোন ধারা বলে হিজ নেম ওয়াজ অ্যানাউন্সড অ্যাজ চিফ অ্যাডভাইজার অফ দ্য রিপাবলিক? ছিল না, বিতর্ক ছিল। ইভেন ওনার নেতৃত্বাধীন সরকার 2 বছরের মতো পরে ছিল। আমি আয়নাঘর এবং অন্যান্য ঘরের কথা বাদই দিলাম, গুম খুন মানে ব্যবসায়ীদের টেনে আনা, রাজনীতিকদের বন্দি করা, এইসব বাদ দিলাম। আমি বুঝি যে আপনার সাংবিধানিক যে বিতর্ক, সেই সাংবিধানিক বিতর্ক তো বহুবার ছিল। আপনার ওই বইটার মধ্যে যে রাজ্জাকি সাহেবের সামনে যে সংবিধান নামক যে পুস্তকটি আছে, এই পুস্তকটার মধ্যে লেখা নাই কিভাবে সংসদ গঠিত হবে, লেখা আছে না জনগণের ভোটে সংসদ, মানে যেটা বলে মানে জনগণের ভোটে সরকার গঠিত হবে এবং তাদের মধ্যে যিনি মেজরিটি পাবেন তিনি গভর্নমেন্ট ফর্ম করবেন। গত 3টি নির্বাচনে আওয়ামী জামানায় জনগণের ভোটে কোনো সরকার গঠন হয়েছিল নাকি? সেখানে সংবিধানের ব্যত্যয় ঘটে নাই? অবশ্যই সংবিধানের ব্যত্যয় ঘটেছে। সংবিধানের ব্যত্যয় নিয়ে যদি কথা বলেন, কন্ট্রোভার্সির কথা যদি বলেন, এটা তো হচ্ছে দীর্ঘদিন যাবত। আনফর্চুনেটলি এটা কোনো গৌরবের বিষয় না, গর্বের বিষয় না, বা আমি আই এম সাইটিং দ্য এক্সাম্পল। এবার কিন্তু সংবিধান অনুযায়ী ভোট হয় নাই। আমি বলছি আপনার এই সাংবিধানিক বিতর্ক তো বহুদিন ধরেই আছে, আমি সেই একবার ডে 1 থেকে আছে, এই প্রজাতন্ত্রের সৃষ্টির ডে 1 থেকে এই বিতর্কটা আছে। আমি যে কথাটা বলি, উই হ্যাভ টু বারি দ্য অল ডিবেটস, আমাকে আগাতে হবে, মানে আমার এই রাষ্ট্রকে আগাইতে হবে, আমি আমার জাতিকে বিভাজিত রাখতে চান। এখন যদি আপনি বলেন এইবার নির্বাচনটা সংবিধান অনুযায়ী হয়নি, আপনি বলতে পারেন আগের 3টা সরকারও তো সংবিধান অনুযায়ী নির্বাচিত হয়নি, মানে যে পালাইলো সেও তো নির্বাচিত সরকার ছিল না। তারপরে আপনি আসেন, এখন বলবেন যে এইবার হলো কেমনি, আরে ভাই তো পার্লামেন্টের এই প্রধানমন্ত্রী পালাই গেছেন, স্পিকার পালাই গেছেন, প্রধানমন্ত্রী অধিবেশন ডাকে না, সংসদ চলতেছে না, মাসের পর মাস চলতেছে না, 2 বছর পার হয়ে যাচ্ছে। কোন আইন বলে, এখন যদি আপনি আইন বলেন তাহলে কোন আইন বলে 2 বছর সংসদ অধিবেশন এইভাবে বিরত থাকতে পারে? থাকতে পারে না তো। আচ্ছা, তাহলে সংবিধানে লেখা যদি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে, আমি অনেক আগে পড়ছি, এরপর এটা সংশোধিত হয়েছে কিনা জানি না, প্রধানমন্ত্রী যদি আপনার দায়িত্ব পালন না করতে পারেন তাহলে তার সংসদীয় দল থেকে লিডার অফ দ্য হাউস গঠন করবে, তারাও সেটা করে নাই। যদি স্পিকার পালায় যেয়ে থাকে তাহলে ডেপুটি স্পিকার এবং পর্যায়ক্রমে সংসদ সদস্যদের মধ্য হইতে মানে পার্লামেন্ট কনভেন করার ব্যাপার আছে, তিনি প্রিজাইড করতে পারেন। কোনোটাই যেখানে অনুসৃত হয় না, অনুসরণ হয় না, মানে সমস্ত ফ্লজ, বিচ্যুতি, ভয়েড আপনার একভাবে টানা চলতেছে, তখন এর মধ্যে আবারও আগের চ্যাপ্টার যেহেতু বলছিলাম, আগের মানে বিরতির আগে বলছিলাম যে প্রধানমন্ত্রী পদত্যাগ করছেন, অবশ্যই পদত্যাগ করছেন।
এখন উনি দিল্লিতে বসে যদি বলেন না আমি খেলি নাই বলে তবে না, অথবা আমি খেলবো না, এই সমস্ত বলার টাইম তো নাই। কিন্তু সেই অবস্থা থেকে উত্তরণের জন্য কিন্তু তো এখন রাষ্ট্রপতির আদেশ এসেছে নির্বাচন জন্য। এক্স্যাক্টলি এই যে ভয় ছিল, আমার প্রশ্নটা হচ্ছে সেই আদেশের একটি মানছি একটি মানছি না, বিষয়টা এরকম। নো আর রাষ্ট্রপতি আদেশ কি ছিল, কি নির্বাচন এবং কোনটা মানছেন এবং কোনটা মানেন, নির্বাচন এবং কোনটা মানছেন সেটা বলেন। মানছে নির্বাচন, গণভোটটা মানা হচ্ছে। গণভোট নির্বাচন কি প্রেসিডেন্ট অর্ডার নির্বাচন হচ্ছে? রাষ্ট্রপতির আদেশ। ভুল বলছেন, আবারও ভুল বলছেন। যে প্রেসিডেন্ট অর্ডার না দিলে নির্বাচন হইবে না তা তো না, প্রেসিডেন্টের অর্ডারে নির্বাচন হয় না। না, এবারে এবার নির্বাচন কি হলো? প্রেসিডেন্টের আদেশে হয়েছে। এবার কি হলো? প্রেসিডেন্টের অর্ডারে নির্বাচন হয় না, সরকার পড়েন, সরকার নির্বাচন কবে কবে করবে সেটা নির্বাহী সিদ্ধান্ত সরকার ইলেকশন কমিশনকে সেটা কনভে ঠিক আছে, করবে, সেটা ঠিক আছে। সেইভাবে নির্বাচন কিন্তু সেটা হইছে It was রাষ্ট্রপতির আদেশে। no, এই যে এখানে আছে, এইখানে এটা তো বৈধ না। এই আলোচনাই হচ্ছে। আপনি যে কাগজটার কথা বলতেছেন, যে দুই পৃষ্ঠা দেখাচ্ছেন, এই আলোচনাটাই আমি তো বলতে হচ্ছে। চাচ্ছি, যখন সংবিধান যখন ফোর্স থাকে, সংবিধান যখন কার্যকর থাকে, সংবিধান যখন, এটা আপনি জানেন, আপনার সামনে তো আমার আইন নিয়ে কথা বলার দরকার মানে ইয়ে নাই। আমরা আলোচনা করতেছি। না আমি বলছি ইউ আর এক্সপার্ট, আই এম নট এক্সপার্ট, আমি তো প্র্যাকটিস করি, আমি মাঝে মধ্যে খুশির বসে বা ছাত্র হিসেবে পড়ছি, সেটা আলাদা। না অনেক ইন্ডিভিজুয়াল আছে, অনেক ভালো বোঝে তো সংবিধান। এখন কথা হচ্ছে কি, যে আপনার প্রধান উপদেষ্টা সরকারের প্রধান হিসেবে তিনি নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছেন নির্বাচন আয়োজন করার, অ্যাকর্ডিংলি যেভাবে নির্বাচন হয় সেভাবে নির্বাচন হয়েছে। কিসের ভিত্তিতে বলেছেন? আমি আবারও বলতেছি যে আপনার প্রধান উপদেষ্টা কাজ মানে যিনি নির্বাহী প্রধান, রাষ্ট্রের যিনি নির্বাহী প্রধান, প্রেসিডেন্ট নির্বাহী প্রধান নন কিনু, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যিনি ছিলেন তিনি নির্বাহী প্রধান, নির্বাহী তিনি নির্বাচন কমিশনকে অ্যাডভাইস করেছে, নির্বাচন কমিশন আয়োজন করেছে, দ্যাটস ইট গেল। এখন কথা হচ্ছে এই যে রাজ্জাকি সাহেব যে কাগজটা দেখাচ্ছেন, এই যে আদেশ, রাষ্ট্রপতির আদেশ, এটা উনি দিতে পারেন না। হ্যাঁ, সেটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রী এই কথাটি বলেছেন যে এটা রাষ্ট্রপতি দিতে পারেন না, এটা রাষ্ট্রপতি এখতিয়ার না, এটা রাষ্ট্রপতি নিজেও স্বীকার করছেন। যদি উনি পাবলিক ডোমেইনে উনি এগুলো বলতে পারেন না, উনি তো বলছেন আমাকে পারাচ্ছে, উনি পারাচ্ছেন। ভালো আমাকে ওনার এই পারাপারির প্রেসিডেন্ট আমরা আর চাই না ভবিষ্যতে। এখন আমি বলি, এখন আমি একটু রাজ্জাকি, আমি আপনাকে ফিউ সেকেন্ডস এটা সময় বেশি যাচ্ছে, শেষ করতে চাই। সেটা হচ্ছে যে একটা কন্ট্রোভার্সি হয়েছে, মানে ওনার বক্তব্য নানাভাবে। স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলছেন, লিগাল পয়েন্ট অফ ভিউতে হি ইজ রাইট, অ্যাবসলিউটলি রাইট। ইউ ক্যান রেইজ দ্য কোশ্চেন, যেটা আপনি বলছিলেন যে আপনি তো এই সনদে স্বাক্ষর করছেন, আলোচনায় গেছেন, নোট অফ ডিসেন্ট দিয়েছেন, রাষ্ট্রপতির আদেশের ব্যাপারে নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল কিনা আমি জানি না, আমি জানি না, যেটা আমি জানি না সেটা আমি মানে বলবো না। এখন কথা হচ্ছে কি, যেহেতু একটা প্রশ্ন উঠেছে যে এটা লিগাল না, নির্বাচন নিয়ে কোনো সংকট নাই, নির্বাচন প্রধান রাষ্ট্রের নির্বাহী প্রধানের নির্দেশে, সরকারের নির্বাহী প্রধান নির্দেশ না পরামর্শে নির্বাচন কমিশন আয়োজন করেছে, নির্বাচন অ্যাবসলিউটলি ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। আরেকটা রাজ্যকে আরেকটা কথার মধ্যে বলতে চাই, তত্ত্বাবধায়ক ব্যবস্থা যখন বাংলাদেশে বাস্তবায়ন হতো তখন কোনো সংস্কার পরিষদ ছিল না, একটা রেগুলার গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু করেছে, লাইক বিএনপি গভর্নমেন্ট। এমনকি তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা বাতিল করেছে, এটা হলো সংশোধন, আওয়ামী লীগ সরকার, এটা হলো সংশোধন। তত্ত্বাবধায়ক ব্যবস্থা থাকবে না, এটা থাকবে। ন্যায়পাল প্রতিষ্ঠা, দাঁড়ান কয়েক সেকেন্ডে বলে, ন্যায়পাল প্রতিষ্ঠা ইটস এ নিউ কনসেপ্ট, এটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে তখন কোনো রিফর্মের প্রয়োজন হয় নাই। তারপরে গণভোট ব্যবস্থা তিনি সংবিধানে যুক্ত করেছিলেন, সেটা তো কোনো রিফর্মের প্রয়োজন পড়ে নাই। এটা রেগুলার পার্লামেন্ট, যা সংবিধানে নাই, যদি সংসদ সদস্যরা যদি মনে করেন এবং সংবিধানের চেতনার সাথে যদি মানে সাংঘর্ষিক কনফ্লিক্টিং না হয়, তাহলে সেটা আইনে পরিণত হতে পারে। তো সুতরাং রিফর্ম এবং সংসদের মধ্যে বেসিক্যালি আমি সেই অর্থে কোনো ফারাক দেখি না, সূক্ষ্ম বিতর্ক, সূক্ষ্ম ফারাক তো থাকতেই পারে। একটু আবেদন রাজ্জাকি যদি বলে অ্যামেন্ডমেন্ট এবং রিফর্মে কোনো পার্থক্য দেখেন না, আমি আবার সেক্ষেত্রে গণভোটের কি হবে? রিফর্ম একটা বিশাল ব্যাপার, এবং রিফর্মের কারণে যেমন ধরেন এই জুলাই ঘোষণার মধ্যে কি আসছে, সংজ্ঞায় কি আসছে জানেন? এই যে আদেশটা, আবার যেটা বলছে সেটা কিন্তু বেআইনি। না আমি বলছি বেআইনি না, আইনি বলছি। এই যে রাষ্ট্রপতি আজ, তার ভিতরে কি আসছে? গণভোটের সংজ্ঞা আসছে, জুলাই গণঅভ্যুত্থান, জুলাই জাতীয় সনদ। আপনি যে সংশোধনী কমিটি করবেন, এগুলো ঢুকাবেন কেমনে, কথা বলবেন কেমনে এই বিষয়গুলো নিয়ে? এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন কেমনে আপনি? সংশোধনের নামে না, সংস্কারের নামে, নতুন আইনের নামে। এবার আসেন, হ্যাঁ নতুন আইন না, এটাই নতুন আইন না, এটা না, এই নতুন আইনের নামই করা যাবে। আচ্ছা শেষ করি আমি। এইবার আসেন, এই আইনটা নিয়ে কথা বলতেছে, আর 3-4 মিনিট লাগবে এটা বলতে। আপনাকে দেখতে হবে যে প্রেক্ষাপট কি বলছে এই আইনটায়। সবাই কিন্তু আইনটার লড়াই করে, এই আইনটা মানে কি কথা বলছে, কথা শুনেন। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025, যেহেতু সুদীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশে 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার সফল গণঅভ্যুত্থানের মধ্যে জনগণের সার্বভৌম ক্ষমতার ও অভিপ্রায়ের প্রকাশ ঘটিয়াছে, যেহেতু
যেহেতু উক্ত অভ্যুত্থানের ফলে 5ই আগস্ট 2024 থেকে তৎকালীন ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে। তারপর আসেন, যেহেতু রাষ্ট্রীয় সংস্কার সাধনের মাধ্যমে সুশাসন, গণতন্ত্র, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং কর্তৃত্ববাদী ফ্যাসিবাদ শাসনের পুনরাবৃত্তি রোধ করবে এর উদ্দেশ্যে কতগুলো যেহেতু আনছে। তারপর আসেন, যেহেতু উপরিউক্ত প্রতিবেদনগুলি অন্তর্ভুক্ত সুপারিশসমূহের বিষয়ে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার 12 ফেব্রুয়ারি 2025 তারিখে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করে, এবং যেহেতু জাতীয় ঐক্যমত কমিশন অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল জোটের সহিত আলোচনাক্রমে সংবিধান সংস্কার সহ অন্যান্য সংস্কারের সুপারিশ সংবলিত জুলাই জাতীয় সনদ 2025 প্রণয়ন করে, যেহেতু সংবিধান সংস্কার বিষয়ে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত প্রস্তাবসমূহ বাস্তবায়নের জন্য সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণের অনুমোদন প্রয়োজন, তদুদ্দেশ্যে গণভোট ও সংবিধান সংস্কার পরিষদ গঠন ও পরিষদ কর্তৃক সংবিধান সংস্কার করার আবশ্যকতা রহিয়াছে, এবং যেহেতু উপরে বর্ণিত জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন সম্পন্ন করিবার জন্য একটি আনুষ্ঠানিক আদেশ জারি করা একান্ত প্রয়োজন, সেহেতু বিরাট প্রেক্ষাপট, কিচ্ছু দরকার নাই, এই প্রেক্ষাপট নিয়ে আসছে, বিশাল প্রেক্ষাপট, সেহেতু উদ্দেশ্যগুলো বলা হয়েছে, যেই অবজেক্টিভগুলা আপনি সংশোধন করে ঠিক করতে পারবেন না। সেই কারণে বলছে, সেহেতু 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা অভিপ্রায়ের ভিত্তিতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই আদেশ জারি করিলেন। সংসদে শুধু আলোচনা হয়, বেআইনি এগুলা পড়া হয়, আদৌ পড়ছে, পড়ে নাই। এইবার আসেন আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এই আইনটা হওয়ার সাথে সাথে কি হবে, টোটাল অনুচ্ছেদ বা ধারা বলেন মাত্র 15টা, বলছে এই আইনটা হওয়ার সাথে সাথে 1, 2, 3, 4, 5, 6, 12 ও 15 অনুচ্ছেদ অবিলম্বে কার্যকর হবে। আর বাকিটা যদি গণভোট হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে 7, 8, 9, 10, 11, 13, 14 কার্যকর হয়ে যাবে। সব তো বলা আছে আইনটায়, এবং সেখানে দুটো ওত নিতে হবে। ওত নিতে হলে আপনি সংস্কার পরিষদ হিসেবে ওত নেবেন, কি পাঠ করবেন লেখা আছে, সব মেনে নিয়ে এসে তো আপনি বলতে পারবেন না। এইটা রাষ্ট্রপতির আদেশ, এই আদেশটার প্রেক্ষাপট বলছে, এই প্রেক্ষাপট আপনি ছুঁড়ে ফেলতে পারবেন না। আর আদেশটা যে আইন, সেটা এই সংবিধানের 152-তে বলা আছে যে রাষ্ট্রপতির আদেশ, রাষ্ট্রপতির অধ্যাদেশ, রাষ্ট্রপতির যে কোনো বিধি সবই আইন। সব যদি আইন হয়, এখন আসেন, এই আইন আপনার বাতিল করার সুযোগ নাই। কেন বাতিল করার সুযোগ নাই? সালাউদ্দিন আহমেদ একটি কথা বলছে, 1973 সালের 7 এপ্রিলের পর রাষ্ট্রপতির আর এই ধরনের আদেশ জারির ক্ষমতা ছিল না। সেটা ছিল না, এই প্রেক্ষাপট তো নাই এখানে। তো যেহেতু সে বইলে আসছে, আমার অবজেক্টিভ গুলো বলছি, সংবিধান নাই, সংসদ নাই, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, তত্ত্বাবধায়ক নাই, কিছুই তো নাই। তার প্রেক্ষাপটটা তো বইলেই দিছে আমি কেন করলাম, এবং তার আলোকে কি বলছে এখানে, সংসদ নির্বাচন বলতে কি বুঝায় এটার ভিতরে বলছে। এইটার মোতাবেক সংসদ নির্বাচন করা যাবে না, মেয়াদ শেষ। এইখানে বলছে সংসদ নির্বাচন অর্থ এই আদেশ জারির অব্যাহতি পরে অনুষ্ঠিত জাতীয় সংসদের সাধারণ নির্বাচন। এই আদেশের পরে নির্বাচন, এই আদেশের পরে হইছে, আগে হইছে, এটার পরে হইছে। এবং এই আদেশ হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনকে ডাইরেকশন দিছে আদেশের পরে। ইয়েস, কাজে আপনাকে এটা মাথায় রাখতে হবে। সুতরাং এই আদেশ, আপনি তো রাষ্ট্রপতির আদেশকে, আর এই আদেশটা বাতিল তো করার কোনো কারণও নাই, কারণ এইটার ফলাফলটা এসে গেছে। এই গণভোটের জন্য যে আদেশ হয়েছে, গণভোট হয়ে গেছে না, তাই আদেশ থাকলেই কি আর না থাকলেই কি। সংবিধান অনুযায়ী আপনি বলছেন রাষ্ট্রপতির আদেশ আইন, অফকোর্স বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে বললে আমি কি করব? নয়। এখন বিএনপি কেন, যে কোনো সরকার বলতে পারবে, সাবজেক্ট টু কন্ডিশন, যদি তার 2/3 মেজরিটি থাকে। যদি সিঙ্গেল মেজরিটি থাকতো, 2/3 মেজরিটি না থাকতো, তাইলে আর বলতে পারতো না। সুতরাং এখানে আইনের চেয়ে আপনার সংখ্যাগরিষ্ঠতার যে শক্তি, সেটা হলো গুরুত্বপূর্ণ। কেন আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনি নর্মালি দেখেন তো আমাদের দেশে এখন নির্বাচিত কোনো প্রতিনিধি হয়, সে কি সাধারণ লোকের কাছে, তার দলীয় লোক ছাড়া অন্য দলের বা সাধারণ লোকের কাছে সে তো আতঙ্ক থাকে, সে তো বন্ধু হয় না, আমি তো দেখি নেই। সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে, 2/3 মেজরিটি পাওয়ার পর সব আইনের ঊর্ধ্বে উঠে যায়। এ সরকারও সেই সব আইনের ঊর্ধ্বে উঠে যাবে, এবং যদি উঠে যান একান্তভাবে, আমরা জানি না পরবর্তী কনসিকুয়েন্স কি হবে। ধন্যবাদ। একটু যদি চাই, আসাদুজ্জামান রিপন, আমরা ভিডিও বেশ ভাইরাল ছিল প্রয়াত বেগম খালেদা জিয়ার। তিনি বলেছেন জনতার ক্ষমতাতে, জনতার সংসদ হলে 72-এর সংবিধান ছুঁড়ে ফেলা হবে, এরকম একটা কথা বলছেন। কিন্তু বিএনপির পক্ষ থেকে সংবিধানের প্রতি, এবারের এই সংবিধানের প্রতি এত মায়া কেন, এমন প্রশ্ন উঠছে। ধন্যবাদ। তার আগে আপনাকে একটু ব্যাখ্যা দিয়ে নিই। আপনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের একটা বক্তব্য তুলেছেন, 73 সালের কথা বলেছেন। এটা সত্য যে 72 সাল থেকে যখন গণপরিষদ কার্যকর ছিল, গণপরিষদ ক্রিয়েট করা হলো, গণপরিষদ ক্রিয়েট করার পরে প্রায় 1.5 শতাধিক অর্ডার্স, প্রেসিডেন্টের নামে প্রেসিডেন্সিয়াল অর্ডার ছিল 1.5 শতাধিক, যেগুলো পরবর্তীতে আপনার সংবিধানে কিছু ঢুকেছে, কিছু
মানে যাচাই বাছাই ইত্যাদি ইত্যাদি প্রয়োজন অনুযায়ী ঢুকেছে। কিন্তু এটা সত্য যে যখন সংবিধান গৃহীত হয়েছে, সংবিধান যখন গৃহীত হয়েছে তারপরে তো শেখ মুজিবুর রহমান অর্থাৎ আওয়ামী লীগের সরকার বা বাকশাল দুই মিলিয়ে আওয়ামী লীগ সরকার কিছুদিন ছিল, বাকশালের সরকার কিছুদিন ছিল ৭৫ সালে। আওয়ামী লীগ এবং বাকশালের সরকার ৭৩ থেকে ৭৫ সাল পর্যন্ত তারা তখনকার প্রেসিডেন্ট একটা আদেশও জারি করেননি, ঠিক আছে? তো সুতরাং সংবিধান কার্যকর থাকা অবস্থায় আদেশ কার্যকর হয় না, আদেশ তখন আইন হয় না, তখন প্রেসিডেন্ট তখন উদ্ধার দিয়ে সো মেনি অ্যামেন্ডমেন্টস তিনি দেবেন, কোনো সময় অর্ডিন্যান্সেস তিনি মানে প্রস্তাব করবেন, অনেক কিছু দিতে পারেন, সেগুলো আবার পার্লামেন্টে সেগুলো এন্ডোর্স হয়। সব অধ্যাদেশই যে আপনার মানে আইনে পরিণত নট দ্যাট, এটা আমরা অতীতেও জানি।